সকাল থেকে অঝোরে বৃষ্টি পড়ছে। গুয়াহাটিতে যখন পৌঁছলাম দেখলাম শহরটা পুরো ভাসছে। গেস্ট আমায় প্রচন্ড ধন্যবাদ দিয়েছেন যে আপনি এটা করেছেন বলেই আমরা বেঁচে গেলাম, নয়তো রাস্তায় আটকে পড়লে কি হতো তো জানতাম না। ঝাড়গ্রাম ট্রাভেলিজমকে অনেক সমৃদ্ধ করেছে। কলকাতার ব্যস্ত পাড়াগলি থেকে শুরু করে বাঁকুড়ার লালমাটির টান, এই দুইয়ের মাঝে রয়েছেন একজন মানুষ যিনি ঘোড়াকে কেবল পেশা নয়, উন্নীত করেছেন জীবন দর্শনের স্তরে। বইয়ের পাতায় নয়, জীবনের পথে হাঁটতে হাঁটতেই তিনি চিনেছেন তাজমহলকে। শ্রয়ণ সেন। তার কাছে ট্যুর মানে কিন্তু শুধু ঘুরতে যাওয়া নয়, এক নতুন বন্ধুত্ব, নতুন আত্মীয়তা, নতুন সম্পর্ক। চাকরি ছেড়ে এই নেশা থেকেই তিনি তৈরি করেছেন ট্রাভেলিজম। চলুন আজ শুনে নিই তার জীবন সফরের নানান কথা। নমস্কার, শুরু করছি অরণ্য শহরে আড্ডা। আজকের পর্বে এই ফ্রেমটিতে আমরা যাকে পেয়েছি তিনি শ্রয়ণ সেন। নমস্কার। নমস্কার, স্বাগত জানাই তোমাকে আমাদের আড্ডাতে। অনেক ধন্যবাদ। আজকের যে আড্ডা সেটা কিন্তু একদম ভিন্ন স্বাদের হতে চলেছে, কারণ হয়তো শারীরিকভাবে আমরা এই মুহূর্তে এখানে বসে রয়েছি, কিন্তু শ্রয়ণদার কথায় আমরা কিন্তু বিভিন্ন প্রান্তে আজকে ঘুরে বেড়াবো। তো ঘুরে বেড়ানোর এই যে নেশা, সেই প্রসঙ্গে একটা প্রশ্ন করি যে তোমার বাবা এবং দাদুর যে ঘুরে বেড়ানোর নেশা সেটা তোমার মধ্যে প্রতিফলিত, তো কবে থেকে হদিশ পেলে নিজের মধ্যে থাকা এই ভ্রমণ পিপাসু মনটার? খুব ছোটবেলায় আমি শুনি, যেটা আমার মনে নেই, যে 6 মাস কি 7 মাস বয়সেই আমার বাবা মা আমাকে নিয়ে বেড়াতে বেরিয়েছিল। জামশেদপুর গেছিল। সেখান থেকে এত ঠান্ডা বাঁধিয়ে ফেলেছিলাম যে আমার ফিরে এসেই নিউমোনিয়া হয়ে যায়। তো সেই থেকেই আর কি ভ্রমণ শুরু। প্রত্যেক বছরই ভ্রমণ চলতো। আমার বাবার যেহেতু সংবাদপত্রে ছিলেন, সেহেতু সবসময় তো ছুটি পেতেন না, একটা বছরে একবার উনি ঠিক করে নিতেন যে এই টাইমে আমরা বেড়াতে যাব, সেটা পুজোর সময়। তো যার ফলে আমরা প্রত্যেক বছর পুজোতে কোথাও না কোথাও লং ট্যুর করেছি। এমনকি সেটা ক্লাস 10 বা ক্লাস 12 পরীক্ষার সময়ও সেটা আমাদের বাদ যায়নি, আমাদের ভ্রমণ হয়েছে। সেই থেকেই আমি ভ্রমণ পিপাসু মন আমার তৈরি হয়েছে, সেখান থেকেই ভ্রমণ আমার প্যাশন। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতকোত্তরে পড়াশোনা এবং লেখালেখি সূত্রে সাংবাদিকতার চাকরি, তারপর সেখান থেকে একদম সরে এসে ভ্রমণ সঙ্গী হয়ে ওঠা, এই দিনগুলো কেমন ছিল? দিনগুলো কিছুটা টালমাটাল ছিল, কারণ আমি একটু শুরুর দিকে একটু পিছিয়ে যেতে চাই। সেটা হচ্ছে স্নাতকোত্তরের আগের কথা। তখন একটু এই 2012-13 এই সময়টা আমার প্রচন্ড রকম একটা ডিপ্রেশন চলে এসেছিল। তো যার ফলে আমার স্নাতক স্তর যখন আমি শেষ করলাম, গ্র্যাজুয়েট যখন হলাম, তখন আমার আমি কি করব কিছুটা দিশাহীন ছিলাম যে কি করব, এরপর আমার ভবিষ্যৎ কি। তো যার ফলে তখন আমি একটি সংস্থা আছে যাদের প্রতিশ্রুতি হচ্ছে এখানে পড়লে, এখানে পাশ করলে সরকারি চাকরি পাওয়া যায়। তো আমি সেখানেও ভর্তি হই এবং 1 বছর সেখানে যাই, কিন্তু ওইখানেও আমার মন বসেনি, কারণ আবার সেই পড়াশোনা করা আমার আর কোনো ইচ্ছা ছিল না। তারপর কয়েক বছর যাওয়ার পর যখন বসে আছি, মানে কার্যত শিক্ষিত বেকার হয়ে বসে আছি, তখন একটি বহুল প্রচলিত একটি অনলাইন দৈনিক, ডিজিটাল পোর্টালের আমি সন্ধান পাই। সেইখানে আমার তার কয়েকদিন আগে থেকে মনে হতো যে আমি লিখতে পারি, কারণ আমার বাবা একটি বহুল প্রচলিত সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন, উচ্চ পদে ছিলেন বলে বাড়িতে লেখালেখির চর্চা যথেষ্ট ছিল এবং আমি লিখতে টিখতে পারতাম মোটামুটি। তো সেই বছরটায় আমি দেখছি যে আমি টুকটাক একটু নিউজ রিপোর্ট যেভাবে লেখা হয় সেরকম আমি লিখতে পারছি। তো ওই পোর্টালটার সন্ধান পেয়ে সেখানে আমি অ্যাপ্লাই করি, সেখানে চাকরি পাই। কিন্তু সেটা তো আমি খুব চাকরিটা আমি খুব এনজয় করেছি, কারণ আমি তো লেখাটা তো আমার একটা প্যাশনের মধ্যে পড়ে, এনজয় করেছি। কিন্তু তবুও যেন মনে হচ্ছিল যে নিজের কিছু একটা করলে ভালো, এই সেই 10টা 5টার একই জিনিস খবর লিখে যাওয়া, জীবনে এরকম বৈচিত্র্য কিছু ছিল না জীবনে। তো এরকম ভাবে চলেছে, 5 বছর চলেছে। চলার পর
তখনই মনে হলো যে সেটা অনেকটা লকডাউনের সময় অনেক আমার ভ্রমণ নিয়ে নানা রকম, এমনিতেও তো ভ্রমণ করতাম, কিন্তু লকডাউনের সময় ভ্রমণটা আমার একদমই বন্ধ হয়ে গেছিল। তো বন্ধ হয়ে গেছিল, আমি তখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া ঘেটে ভ্রমণ নিয়ে নানা রকম পড়াশোনা, নানা রকম চর্চা এইসব শুরু করেছিলাম। তখনই মনে হলো যে এই ঝুঁকিটা যদি নেওয়া যায় কেমন হয়, দেখি না, ভ্রমণের ব্যবসায় নামা। সেইভাবেই শুরু হলো, সেটা 2021 সালে শুরু হলো। তখন আমি ভাবতে পারিনি যে আজকে 2026 সালে এসে আমার সংস্থাকে আমি নিয়ে আসতে পারবো 5টা বছর, কিন্তু সেটা হয়ে গেল, সবার শুভেচ্ছায় ভালোবাসায় সেটা হয়ে গেল। তোমার নিজস্ব সংস্থা রয়েছে, তার নাম ট্রাভেলিজম। এই ট্রাভেলিজমের যে পরিকল্পনা, সেটা কিভাবে শুরু করলে? এর জন্য সম্পূর্ণরূপে আমি কৃতজ্ঞ আমার আবাসনের এক জেঠুর কাছে। তিনি গত বছর আমাদের ছেড়ে চলে গেছেন। আমি আসলে ছোটবেলা থেকেই বন্ধু বান্ধবদের, স্কুলের বন্ধু বান্ধবদের, তারপর যত কলেজে গেলাম, যত আরো বড় হলাম, বন্ধু বান্ধবদের খুব ভ্রমণ সংক্রান্ত কোট অ্যান্ড কোট উপদেশ দিতাম, শিডিউল করে দিতাম। এমনকি প্রথম দিকে তো খরচার ব্যাপারটা অত বুঝতাম না, কিন্তু যত বড় হয়েছি, কলেজে গেছি, এই শ্রাবণ একটু একটা ভ্রমণসূচি করে দে, আমরা এই যাব, কতটাই খরচা পড়বে, তাদের এরকম ভাবে করে দিতাম। আমার জিনিসটা খুবই ভালো লাগতো, আমি খুব স্বেচ্ছায় করতাম। তখন চয়ন সেনগুপ্ত ওনার নাম, খুবই আমার প্রচন্ড, মানে আমার আবাসনে যতজন আছেন তাদের মধ্যে অন্যতম ঘনিষ্ঠ, অন্যতম কাছের মানুষ ছিলেন। তো চয়ন জেঠু বলেছিলেন, রিভু, মানে আমার ডাক নাম রিভু, তুই যখন তোর বন্ধু বান্ধবদের এভাবে ভ্রমণের সূচি দিচ্ছিস, তুই না বিনামূল্যে করিস না, কোনো কিছুই বিনামূল্যে হয় না, তুই তো একটা শ্রম দিচ্ছিস, একটা কিছু শুরু কর, একটা কিছু কর যাতে এটাতে কিছু একটা মূল্য তুই পাস, একটা ট্রাভেল এজেন্সি খোল বা কিছু একটা কর। তো এইটা হচ্ছে 21 সালের জানুয়ারির কথা। এই আজকে জানুয়ারিতে, আমরা 26 সালের জানুয়ারিতে ঝাড়গ্রামে আছি, ওটা 21 সালের জানুয়ারিতে জেঠু কথাটি বলেছিলেন। সেই থেকেই, মানে জেঠু বলার পর থেকেই আমার বাবার সঙ্গে আলোচনা হলো যে এটা কি করা যায়। তারপর আমি আরো আমার কিছু সিনিয়রদের পরামর্শ নিলাম, অনেক আমার হোটেল মালিক বন্ধু যারা আছেন তাদের সঙ্গে কথা বললাম, ওনারাও খুব উৎসাহিত করলেন, এবং সেই থেকেই জাস্ট 2 মাসের মধ্যে এই সংস্থাকে নামালাম ট্রাভেলিজম নাম দিয়ে। ওর দিনটা ছিল 11ই মার্চ, মানে এই 11ই মার্চ, সামনের 11ই মার্চ আমার ট্রাভেলিজমের 5 বছর পূর্ণ হবে। তো চলছে এভাবেই। ট্রাভেলিজম সম্পর্কে একটু বলো, কি ধরনের ট্যুর প্ল্যান হয় বা কোথায় কোথায় যাও তোমরা? ট্যুর প্ল্যান আমি 2 ধরনের করি, একটা হচ্ছে গ্রুপ ট্যুর, একটা হচ্ছে কাস্টমাইজ ট্যুর। গ্রুপ ট্যুর মানে হচ্ছে আমি এখন আমার গ্রুপ নিয়ে এসেছি, 10 জনের গ্রুপ, এই নিয়ে প্রত্যেক মাসই কোথাও না কোথাও যাওয়া হয়। এখন যেমন ঝাড়গ্রামে আছি, পরের মাসে কেরালা আছে, তারপরের মাসে মার্চ মাসে গাড়োয়াল আছে, মাঝখানে আবার মানিকপাড়াতে একটি রিসর্ট আছে, সেইখানে আসবো দোলের সময়। এইটা হচ্ছে এক ধরনের ট্যুর, গ্রুপ ট্যুর। আর সেকেন্ড হচ্ছে কাস্টমাইজ ট্যুর। কাস্টমাইজ ট্যুর মানে আমি ট্যুর প্ল্যান করে দেবো, আমার সব দায়িত্ব, যিনি যাচ্ছেন তিনি শুধু যাচ্ছেন, আমি তাকে নিয়ে যাচ্ছি না, তিনি যাচ্ছেন একাই বা তার পরিবারের সাথে, কিন্তু ট্রেন থেকে নামা থেকে শুরু করে ফিরে আসা, ট্রেনে ওঠা, বা সিমিলারলি এয়ারপোর্টে নামা থেকে শুরু করে এয়ারপোর্ট পৌঁছানো, পুরো ট্যুরটাই হচ্ছে আমার দায়িত্ব। তার ড্রাইভার, হোটেল, কোথায় কি খাবে, পুরো ট্যুরের দায়িত্ব আমার। তো এই ধরনের ট্যুর হয়। আর কোথায় কোথায় যাওয়া হয় বলতে, আমি পশ্চিমবঙ্গের বাইরে, আমার রাজ্যের বাইরে আমি যে জায়গায় সব থেকে বেশি গেছি সেটা হচ্ছে কেরালা। এছাড়া হিমাচল, কাশ্মীর, উত্তরাখণ্ড, রাজস্থান, সিকিম, গোয়া, এই রাজ্যগুলোর ওপরে আমি একটু বেশি ফোকাস করেছি। এমন নয় যে বাকি রাজ্যে আমার ফোকাসের বাইরে, আমি এখনো ফোকাস করিনি, ভবিষ্যতে করব অবশ্যই, কিন্তু এই যে স্টেটগুলো বললাম, এইগুলোতে আমি বেশি ট্যুর করাই। ইউজুয়ালি আমরা জানি যে ট্রাভেল এজেন্সির হেল্প নিয়ে যারা ভাবে যান, তাদের সঙ্গে ক্লায়েন্ট এই একটা সম্পর্ক থাকে, কিন্তু তোমার ক্ষেত্রে এই জায়গাতে একটা ব্যতিক্রমী বিষয় রয়েছে। তুমি বলো যে যারা তোমার সঙ্গে ঘুরতে যান তারা তোমার ভ্রমণ আত্মীয়,
তো এই যে একটা ট্যুর প্ল্যান করা, ঘুরতে যাওয়া, ফিরে আসা, এই অল্প পরিসরে আত্মীয়তার সম্পর্ক গড়ে তোলা, সেটা কিভাবে হয়? প্রথমেই বলি, এই যে ভ্রমণাত্মীয় শব্দটা আমি ইউজ করি, সেই শব্দটির যিনি দিয়েছেন তিনি ঝাড়গ্রামেরই মানুষ। ঝাড়গ্রাম কথাকৃতি, ঝাড়গ্রামের আপন নাট্যদল ঝাড়গ্রাম কথাকৃতি, তার যিনি প্রাণপুরুষ দেবলীনা দাশগুপ্ত, তিনি এই ভ্রমণাত্মীয় নামটি বা শব্দটি দিয়েছেন। সেই থেকেই আমি 1 বছর হলো, তার আগে আমি অতিথি বা ক্লায়েন্ট বা গেস্ট এই হিসেবে ব্যবহার করতাম। তো 1 বছর হলো সেই শব্দটা আমি ইউজ করি আমার সব ক্ষেত্রে, ভ্রমণাত্মীয়। কারণ দেবলীনাদি আসলে আমার মানে ট্রাভেলিজমের শুভানুধ্যায়ীদের অন্যতম, এবং উনি ট্রাভেলিজমের কর্মকাণ্ডগুলো দেখেছেন, সেই থেকেই সম্ভবত এই নামটি দিয়েছেন। আসলে আমি একটা জিনিস বিশ্বাস করি, মানে ট্রাভেলিজমের একটা স্লোগান আছে, যেটা আনঅফিশিয়াল স্লোগান বলতে পারো, সেটা হচ্ছে আমরা ভ্রমণ করাই, আমরা নতুন সম্পর্ক গড়ে তুলি। আমি মনে করি ট্রাভেলিজম আমার কাছে শুধুমাত্র ব্যবসা নয়। হ্যাঁ, ব্যবসা তো দিক থেকে বটেই, কারণ আমি যেটা করছি সেটা তো আমার তো অর্থের প্রয়োজন, এটা তো আমার জীবিকা। কিন্তু তার পাশাপাশি আমি যেটা চাই যে আমার সঙ্গে যারা আসবেন তাদের মধ্যে একটা বন্ধন তৈরি হোক। ঠিক সেই কারণেই আমি খুব ছোট গ্রুপ নিয়ে বেড়াতে যাই, খুব ছোট পরিসরে। আমার যেমন এই ঝাড়গ্রামেই এসেছেন 10 জন, খুব যদি বেশি হয় আমার 15-16 জনের হয় না বেশি। কারণ আমি তো চাইলে 30 জন 40 জন নিয়ে বেড়াতে যেতে পারতামই, কিন্তু আমি নিজে চাই আমার সঙ্গে যারা যাবেন তাদের মধ্যে যেন একটা আত্মীয়তা গড়ে ওঠে, যেন একটা বন্ডিং তৈরি হয়। ঠিক সেই কারণেই মানে আমি যেটা চেয়েছি সেইটা কিন্তু সফল। মানে আমার এই ঝাড়গ্রাম ট্যুরেও যারা এসেছেন, আগে থেকে কেউ কাউকে চিনতেন না, বা অনেকেই অনেককে চিনতেন না। হ্যাঁ, এমন হয়েছে টুকটাক আমারই ভ্রমণের সূত্রে কয়েকজনের সঙ্গে আলাপ হয়েছে, কিন্তু তার বেশিরভাগই খুব একটা কাউকে চিনতেন না। কিন্তু এখন আমাদের এই ভ্রমণ প্রায় শেষের দিকে, এখন বুঝতে পারছি যে গ্রুপের বন্ধনটা ঠিক কতটা হয়েছে। তো এই অল্প সংখ্যক মানুষ নিয়ে আসার ফলেই আমার ধারণা এই আত্মীয়তাটা গড়ে উঠছে, এবং আমি এই আত্মীয়তাটা গড়ে ওঠে বলেই আমি ভবিষ্যতে, আমাকে অনেকেই পরামর্শ দেন যে তুমি গ্রুপ বড় করো, আরো বেশি জনকে নিয়ে যাও, অনেক বেশি তোমার ইনকাম হবে, প্রফিট করতে পারবে। কিন্তু আমি জানি আমার কাছে গুরুত্বটা হচ্ছে সম্পর্ক গড়ে তোলার, সেটা ছোট গ্রুপেই হয়। ঠিক সেই কারণেই আমি ভবিষ্যতেও ট্রাভেলিজমের গ্রুপ নিয়ে যখনই কোথাও বেরোবো, আমি আমার গ্রুপকে বড় করব না, কারণ এই আত্মীয়তাটাই আমার সম্পদ, ট্রাভেলিজমের সম্পদ। কাজের সূত্রে এবং ভালো লাগার সূত্রে বিভিন্ন প্রান্তে তুমি ঘুরে বেড়াও। তাহলে এবার একটু জিজ্ঞেস করব যে তোমার সবচেয়ে প্রিয় গন্তব্য কোনটি আর কেন? প্রথমেই বলি, আমি ঝাড়গ্রামের মাটিতে আছি বলেই যে এই কথাটি বলছি এটা কেউ ভাববেন না, এটা আমার একদম মনের কথা। তার কারণটা আমি বলবো যে আমার সবচেয়ে প্রিয় গন্তব্য ঝাড়গ্রামই। ঝাড়গ্রামের আমি ছোটবেলা থেকে এসেছি, এবং ঝাড়গ্রামে আমি কিছু বদল দেখেছি, কিছু নেগেটিভ বদল আমি দেখেছি, অস্বীকার করব না। কিন্তু ঝাড়গ্রামে আমি যবে থেকে ঝাড়গ্রামের সঙ্গে সম্পর্কটা আমার ঘনিষ্ঠ হয়েছে গত 2-2.5 বছর, এই শহরে বা এই অঞ্চল থেকে আমি যেরকম ভালোবাসা পেয়েছি সেটা আমি কিন্তু কোথাও থেকে পাইনি। আমি তো বলি, আমার ভ্রমণাত্মীয়দের এই ঝাড়গ্রাম যেভাবে গ্রহণ করে সেটা আমি আর অন্য জায়গায় দেখিনি। কিছুটা আমি কেরালাকে বলবো যে কিছুটা, তারপরেই কেরালা হচ্ছে আমার প্রিয় গন্তব্য, কিন্তু ঝাড়গ্রাম সবার উপরে থাকবে। মানে ঝাড়গ্রামের মধ্যে একটা ব্যাপার আছে, আর এইটাও একটা কারণ যে ঝাড়গ্রাম ট্রাভেলিজমকে অনেক সমৃদ্ধ করেছে। তার কারণ আমি এখন যে ঝাড়গ্রামে আছি আমার গ্রুপকে নিয়ে, সেটি যেই কনসেপ্টে আমি নিয়ে এসেছি, সেই কনসেপ্টটা সম্ভবত ট্যুর অপারেশনসের ক্ষেত্রে এই কনসেপ্টটা অভিনব বলে আমার মনে হয়। এই ট্যুরটার নাম হচ্ছে শালের বনে নাটকের সাথে। এখন ঝাড়গ্রামে নাট্যমিলনী চলছে, ওই ঝাড়গ্রাম কথাকৃতির উদ্যোগেই নাট্যমিলনী চলছে 4 দিন ধরে। আমার টার্গেট ছিল যে এই নাটক দেখার সঙ্গে যদি ভ্রমণকে মিলিয়ে দিয়ে কোনো একটা ট্যুর করা যায়। এই ট্যুরটা যখন আমি অ্যানাউন্স করলাম, আমার এটা 1 বছর, গত বছরও এসেছিলাম গ্রুপ নিয়ে,
তখন থেকেই এই কনসেপ্টটা কিন্তু ভীষণভাবে গৃহীত হয়েছে। আমার যখন ফেসবুক পেজে এটা পোস্ট করি, খুব মানে হয়তো অনেকে আসতে পারেননি তাদের নানা রকম কাজের জন্য, কিন্তু সবাই খুব গ্রহণ করেছে এবং বলেছেন যে বাহ, এরকম কনসেপ্ট তো খুব একটা দেখা যায় না বা একদমই দেখা যায় না। তো যার ফলে মানে এই যে এই যে দোলের সময় আমার আর একটা, সেটাও ঝাড়গ্রাম কেন্দ্রিকই, দোলের সময় আমার আর একটা ট্যুর আছে, সেটা একটা অন্য কনসেপ্টের ট্যুর, কিন্তু সেটাও ঝাড়গ্রামই সেই কনসেপ্টটাকে আমাকে বুঝিয়েছে। যার ফলে এই সব কারণে আমার প্রিয় গন্তব্য কিন্তু এখন ঝাড়গ্রাম। ট্যুর অপারেটিং এর জগতে নিরাপত্তা একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ। এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হয়েছে যেটা কাটিয়ে ওঠা বেশ শক্ত ছিল? নিরাপত্তা জনিত কোনো সমস্যায় তো পড়িনি, কিন্তু একটা সমস্যার কথা আমার মনে পড়ে, সেটা আমার কাছে খুব, আমি প্রচন্ড চ্যালেঞ্জ নিয়ে এসেছিল এবং এটা আমি খুব সফলভাবে উত্তীর্ণ হয়েছিলাম। আমি তাহলে সেটাই একটু শেয়ার করি। গত বছরের কথা, মে মাসে আমি তখন মেঘালয়ে গেছিলাম আমার গ্রুপ নিয়ে। মেঘালয় থেকে ফিরে, মেঘালয়ে যে আমার প্যাকেজ ছিল, মেঘালয় থেকে ফিরে আমার শেষ দিনটা গুয়াহাটিতে ছিল। আমরা গুয়াহাটিতে পৌঁছাবো, শিলং থেকে নেমে গুয়াহাটিতে পৌঁছাবো, দুপুরে পৌঁছে যাব। ওই দিন গুয়াহাটিতে থাকবো, তারপরের দিন আমরা ট্রেন ধরে বেরিয়ে যাব কলকাতার দিকে। সেই দিন সকাল থেকে অঝোরে বৃষ্টি পড়ছে। শিলং থেকে যখন রওনা হয়েছি প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারিনি, শিলং তো পাহাড়ি জায়গা, বুঝতে পারিনি যে সেই বৃষ্টি গুয়াহাটিতে কি বিপদ ডেকে এনেছে। গুয়াহাটিতে যখন পৌঁছলাম, দেখলাম শহরটা পুরো ভাসছে, মানে যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু জল। আমি ন্যাভিগেশন অন করেছিলাম, দেখলাম আমার যে হোটেলে বুকিং আছে সেই হোটেলটা 3 কিলোমিটার দূরে, আর আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে জায়গায় বিপুল ট্রাফিক জ্যাম হয়ে আছে। সামনের গাড়িকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, এগোচ্ছে না কেন? বললো গাড়ি আর যেতে পারবে না, রাস্তায় যা জল আছে গাড়ি যেতে পারবে না। তখন আমি যেখানে দাঁড়িয়েছি সেখানে তো জল নেই। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 8 ঘন্টা 45 মিনিট দাঁড়িয়ে আছি। আমার তখন মনে হলো আমি একটু নিজে নেমে একটু পরিস্থিতিটা দেখে আসি কি ব্যাপার। তখন আমি গেলাম, গিয়ে দেখলাম যে একটা জায়গা থেকে জল শুরু হচ্ছে, সেইখানে সামনে আমি যা দেখছি পুরো জল আর জল, মানে পুরো শহর, মানে ওই রাস্তাটা পুরো ভাসছে ওই জলের, আর প্রচন্ড স্রোত। ওই স্রোত উপেক্ষা করে মানে কোনো বাস বা ট্রাকও যেতে পারছে না। আমাদের তো ছোট গাড়ি ছিল, ছোট ছোট যে ট্রাভেলার বাসগুলো হয়, আমরা কি করে যাব? আমি এরকম সমস্যার সম্মুখীন হইনি আমার কেরিয়ারে। আমি হোটেলে পৌঁছাতে পারছি না, আমি কি করব? আমি জানি আমার ভ্রমণার্থীরা খুব ভালো, হয়তো অনেক ট্যুর অপারেটিং কোম্পানির থেকে আমার ভ্রমণার্থীরা অনেক ভালো, এ ব্যাপারে আমি নিজেকে নিয়ে একটু গর্ববোধ করি। খুব একটা তারা কিছু বলছে না, মানে তারা সমস্যাটা বুঝতে পারছেন যে একটা সমস্যা হয়েছে, কিন্তু আমার মধ্যে তো একটা বিশাল টালমাটাল পরিস্থিতি চলছে যে আমি কি করব এবার। আমার সময় গড়িয়ে যাচ্ছে। আমি চেষ্টা করলাম, কিছুক্ষণ আরো ট্রাফিকে দাঁড়িয়ে থাকলাম, কারণ আমার পক্ষে আর চিন্তা করতে পারছি না। ওদের হোটেলে ফোন করলাম, ওই হোটেলটাও কিছু, ওরাই বা কি বলবে? ওরা বললে দেখুন ওদের তো বুকিং নেওয়া আছে। এরকম আমি ট্রাফিকে আরো, মানে ওই ট্রাফিক মানে কি, ওই একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, গাড়ি তো এগোচ্ছে না। 2 ঘন্টা দাঁড়িয়ে 2 ঘন্টা হয়ে গেল। আমার গ্রুপে তখন বয়স্ক মানুষ আছেন, একদম 5 বছরের একটি মেয়ে আছে। তখন আমি ভাবলাম যে যাই হয়ে যাক, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেইখানেই আমি হোটেল খুঁজি, সেইখানেই যদি আমার অতিথিদের তুলে দেওয়া যায়, তাহলে অন্তত মানে এই যে রাস্তার ধকল, সেই ধকলটা থেকে তারা বাঁচবে, খাওয়া দাওয়া টা পাবে, ঘরে একটু শুতে পারবে। প্রচন্ড ধকল, গাড়িটা চলছে না তো কি, 2 ঘন্টা দাঁড়িয়ে থাকছে, একটা বিশাল ধকল। তখন আমি গাড়ি থেকে নামলাম, নেমে একটু খোঁজাখুঁজির পর আমি একটা হোটেল পেয়ে গেলাম, এবং সেই হোটেলটা যথেষ্ট ভালো, এবং আমি যে ধরনের প্রপার্টিতে রাখি, একটু স্টার ক্যাটাগরির হোটেলে রাখি। আমি গিয়ে দেখলাম যে একদমই সেই ধরনের হোটেল, খুব একটা সাদামাটা নয়। আমি রিসেপশনে বললাম দেখুন এই ব্যাপার হয়েছে, ঘর আছে কিনা? ওরা বললো হ্যাঁ ঘর আছে। তখন আমার কাছে, আমি জানি আমি যদি আমার ওই বুকিংটা ক্যান্সেল করলে আমি হয়তো কিছু রিফান্ড পাবো না, কারণ একদম শেষ মুহূর্তের ক্যান্সেলেশন, তো আমার তো এতক্ষণে হোটেলে ঢুকে যাওয়ার কথা ছিল, ওটা আমি যেতে পারছি না, ওরা কিছু রিফান্ড করবে না, কারণ ওদেরও কিছু করার নেই। আমি দেখলাম আমার ওই
আর্থিক কি ক্ষতি হলো সেইটা দেখে ভেবে লাভ নেই। আমার আর্থিক ক্ষতি হলে সে আর্থিক ক্ষতি ঠিক মেকআপ হয়ে যাবে। আমার ভ্রমণাত্মীয়দের আগে ঠিকঠাক রাখা দরকার। তো সেই ভেবেই আমি সবাইকে, আমার সব গেস্টকে ওই হোটেলে নিয়ে এলাম এবং তারা সবাই ঘর পেয়ে তারা খুব খুশি হলো। মানে তারা আমাকে মনে প্রাণে ভীষণ আশীর্বাদ করলো এবং আমি যে এই প্ল্যান এ কাজ, মানে বলে না যে প্ল্যান এ যদি কাজ না করে তাহলে প্ল্যান বি Plan B। রেডি রাখতে, বি যদি কাজ না করে তাহলে সি রেডি রাখতে, আমি যে প্ল্যান এটার বদলে যে কিছুক্ষণের চিন্তায় যে প্ল্যান বিটা আনতে পেরেছিলাম, এটা আমাকে খুব স্যাটিসফাই করেছিল। হ্যাঁ, আমার আর্থিক ক্ষতি হয়েছিল, কিন্তু তারপরেও এই সমস্যাটা যেভাবে আমি কাটিয়েছিলাম তাতে আমি নিজের ওপর একটা বিশাল কনফিডেন্স পেয়েছিলাম যে হ্যাঁ, এরকম সমস্যায় পড়লে আমি সেই সমস্যা থেকে নিজেই আমি উতরে দেওয়ার রাস্তা খুঁজে পাই। যতদূর জানি নিছক ভালো লাগার জায়গা থেকে তুমি আবহাওয়া নিয়েও চর্চা করো। তোমার এই নেশা পেশার ক্ষেত্রে কিভাবে সহায়তা করে? ভীষণ রকম সহায়তা করে এবং আমি এখানেও আমি একটু একটা আর্থিক ক্ষতির কথা বলবো। সেই ক্ষতির কথা না ভেবেই আমি একজন গেস্টকে সাহায্য করেছিলাম বা একটা ঠিকঠাক উপদেশ দিয়েছিলাম, আমি সেটাও শেয়ার করছি। যেহেতু আমি আবহাওয়া নিয়ে চর্চা করি সেহেতু আমি তো বুঝতে পারি যে আগামী 5 দিন বা এই দিনের পর ওই পার্টিকুলার জায়গায় কেমন আবহাওয়া থাকবে। গত অক্টোবর মাসেরই কথা, তখন আমারই এক গেস্ট গেছেন হিমাচলের লাউ স্পিতি অঞ্চলে। ওই সময় 2 দিন অসম্ভব স্নোফল, বৃষ্টির ফোরকাস্ট ছিল। আমি আমার গেস্টকে বলেছিলাম যে ওনারা যখন আছেন তো 3-4 দিন পর থেকেই আর কি আবহাওয়া বদলাতে শুরু করবে। আমি আমার গেস্টকে বললাম যে দেখুন, এই ফোরকাস্ট আছে, আপনার তো ওই দিন এইখানে বুকিং আছে, আপনি না এগোবেন না। তার কারণ আমি আবহাওয়াটা কিন্তু আমি ঠিক দেখছি না, এগোলে কিন্তু আপনার সমস্যা হতে পারে, রাস্তায় আটকে যেতে পারেন। তাই আমি বলবো আপনি করবেন না, আপনি প্রসিড করবেন না, আপনি ফিরে আসুন, আপনি মানালিতে ফিরে আসুন। মানালি অনেক সেফ জায়গা, সেখানে বৃষ্টি হতে পারে, বরফও পড়বে না, কিন্তু আর আপনি সুরক্ষিত থাকবেন। আমার গেস্ট সেইটা আমার কাস্টমাইজ গেস্ট ছিল। আমি কিছুক্ষণ আগে কাস্টমাইজ গ্রুপ ট্যুরের কথাটা বললাম, আমার কাস্টমাইজ গেস্ট ছিল। তারা প্রথমে একটু কিন্তু বললেন যে তাই বলছেন ট্যুরটা ছেড়ে দেবো আর এগোবো না। আমি বললাম না, দেখুন এগোতেই পারেন, আমারই তো, আপনি এগোলে তো আমারই সুবিধা হবে, তাহলে আমার বুক করা হোটেলটাই আপনি থাকতে পারবেন, কিন্তু আমি বলবো এগোবেন না, পিছিয়ে আসুন, মানালিতে ফিরে আসুন। তো তারপর ওনারা ফিরে এলেন মানালিতে। তারপর সত্যি সত্যি প্রচন্ড আবহাওয়া খারাপ হয়েছিল, রাস্তায় অনেক টুরিস্ট সেদিন আটকে পড়েছিলেন, অনেক গাড়ি আটকে পড়েছিল। ওই গেস্ট আমায় প্রচন্ড ধন্যবাদ দিয়েছেন যে আপনি এটা করেছেন বলেই আমরা বেঁচে গেলাম, নয়তো রাস্তায় আটকে পড়লে কি হতো তো জানতাম না। তো আমি জানি যেহেতু ওই ট্যুরটায় ওনাকে ওই জায়গাটায় পৌঁছে দিতে পারিনি, ওই হোটেলটার বুকিংটা ক্যান্সেল হলো, যার ফলে আমারও একটু ক্ষতি হলো, কিন্তু আমি নিজের বিবেকের কাছে পরিষ্কার ছিলাম যে হ্যাঁ, আমি এই আবহাওয়া চর্চাটা করেছিলাম বলেই বা আবহাওয়ার নলেজটা আমার আছে বলেই আমি ওনাকে ওইটা বলতে পারলাম, যার ফলে অবশ্যই আবহাওয়া চর্চা এটা আমার ট্যুর অপারেটিং এর ক্ষেত্রে আমার একটা ভীষণ কাজে দেওয়ার জিনিস। শুধু ব্যবসা নয়, সম্পর্ক গড়ে তোলা, এই দৃষ্টিভঙ্গি বর্তমানে প্রতিযোগিতামূলক বাজারে কিভাবে বজায় রাখো? আমি একটু অনেকের থেকে আলাদাভাবে ভাবার চেষ্টা করি, কারণ এই প্রতিযোগিতামূলক বাজারে সত্যি কথা বলতে কি এই ধরনের সংস্থা, আমার মতন সংস্থা তো নতুন নয়, একদমই নতুন নয়। এবং বর্তমান যা পরিস্থিতি, আমি চাকরির পরিস্থিতি বলছি, তাতে আরো এরকম আমাদের সব ট্যুর অপারেটিং বন্ধু বান্ধব তৈরি হচ্ছেন। তো সেখানে যথেষ্ট প্রতিযোগিতা আছে এবং এই প্রতিযোগিতার মধ্যে সার্ভাইভ করারটা খুবই শক্ত, খুবই চ্যালেঞ্জ। তো সেই ক্ষেত্রেই আমি আমার এই অন্যভাবে ভাবার চেষ্টা করছি। আমি তো প্রথমে বললাম যে আমার সঙ্গে খুব বেশি জন যান না, আমি নিয়ে যাই না, 10-12 জন কি 16-17 জন নিয়ে যাই। আমি একটা পার্সোনাল টাচ দেওয়ার চেষ্টা করি।
বেশিরভাগই আমার সঙ্গে যারা যান তারা সিনিয়র বয়স্ক মানুষ। কেউ ধরুন কেউ ধরো মানে পায়ে ব্যথা, হাঁটতে পারে না, আমি তাকে চেষ্টা করি হাত ধরে ধরে নিয়ে যাওয়া, কিংবা কারুর ধরো একটা ব্যাগ, যদিও আমরা আমাদের এইখানে বলাই থাকে যে লাগেজ নিজের দায়িত্বে, কিন্তু হ্যাঁ যখন দেখি কোনো একজন বৃদ্ধা বা বৃদ্ধ মানুষ এসেছেন আমার সঙ্গে একটা লাগেজ নিয়ে, হাঁটতে পারছেন না, তখন আমারও কর্তব্য হয় লাগেজটা একটু বয়ে দেওয়ার। তো এই ছোট ছোট জিনিসের মধ্যে দিয়েই আমি একটা পার্সোনাল টাচ দেওয়ার চেষ্টা করি। এবং আমি আমার অনেক গেস্টকে বলতে শুনেছি যে মানে আমি যখন রিভিউ নিই আর কি, এর কাছেই বলতে শুনেছি যে আমরা অনেক সংস্থার সঙ্গে ঘুরি, সবাই ভালো ঘোরায়, কিন্তু স্বয়ং যে পার্সোনাল কেয়ারটা নেয় সেটা কিন্তু বাকিরা কেউ নেয় না। আমার কাছে মনে হয় এই যে আমি পার্সোনাল কেয়ারটা নিই, সত্যি আমি নিই বা নেওয়ার চেষ্টা করি, এই আজকালকার যুগে যে শব্দটা আছে ইউএসপি, আমি মনে করি এটাই ট্রাভেলিজমের ইউএসপি, যে আমরা এরকম পার্সোনাল কেয়ার নিতে পারি বা নিই মানুষের। সেই কারণেই মানুষ আমাদের সঙ্গে বেশি মানে আরো বেশি করে যান। যদি প্রশ্ন করি, এমন কোনো ট্যুর যা তোমার জীবন পাল্টে দিয়েছিল বা কোনো বিশেষ অভিজ্ঞতা, কোন ট্যুরের কথা বলবে? এটা কোনো একটা ট্যুরের কথা তো বলা যায় না, কারণ প্রত্যেকটা ট্যুরই কিছু না কিছু অভিজ্ঞতা নিয়ে আসে আমার কাছে। তবুও আমি বলবো, আমি 2024 সালে যে কাশ্মীর নিয়ে গেছিলাম সেইটা সত্যি আমার কাছে অন্যরকম ছিল, কারণ কাশ্মীরের মতন জায়গা ট্যুর করানোটা খুবই চ্যালেঞ্জিং। এখন কাশ্মীর পরিস্থিতি খুবই স্বাভাবিক, সবই ঠিক আছে, কিন্তু তবুও চ্যালেঞ্জের। সেইখানে আমি সফলভাবে ট্যুর করাতে পেরেছিলাম। তো যার ফলে কাশ্মীর ট্যুরটা যেটা 2024 সালে নিয়ে গেছিলাম সেটা আমার কাছে খুব স্মরণীয় হয়ে থাকবে। এবং ওই ট্যুরটার পর আমার মধ্যে আরো কনফিডেন্স এসেছিল যে হ্যাঁ আমি এই টাফ সিচুয়েশনের মধ্যেও আমি একটা সফলভাবে ট্যুর শেষ করাতে পারি। তো যার ফলে অবশ্যই ওই কাশ্মীর ট্যুরটা আমার কাছে স্পেশাল। ভ্রমণ সূত্রে প্রতিনিয়ত নতুন মানুষের সঙ্গে আলাপ, নিশ্চয়ই তাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যাদের ছাপ আজও মনে রয়ে গেছে। কার বা কাদের কথা মনে পড়ে? আমি এখানে কারো নাম নিতে চাই না, কিন্তু সত্যি আমার সঙ্গে যারা বেড়াতে যান তাদের মধ্যে এমন অসংখ্য মানুষ আছেন যাদের আমি কোনোদিন ভুলতে পারবো না বা ভুলতে পারি না। তারা এখনো মানে তারা ইনফ্যাক্ট এখন বলে দিয়েছেন যতদিন শ্রয়ণ আছে আমরা শ্রয়ণের সঙ্গেই যাব, ট্রাভেলিজমের সঙ্গেই যাব। আমার 5 বছরের এই কোম্পানি চলছে, 5 বছর ধরে আমি ট্যুর করাচ্ছি। এর মধ্যে আমার 2 জন অতিথি অলরেডি 10 বার আমার সঙ্গে বেরিয়ে ফেলেছেন, কেউ কেউ আছে 7 বার। আমার ঝাড়গ্রামের এই গ্রুপেই এসেছেন, কেউ আছেন 8 বার আমার সঙ্গে হয়ে গেছে। সবাই আমার কাছে স্পেশাল এনারা। সুতরাং আমি কারুর একজনের নাম তো বলতে পারবো না, কিন্তু আমি বলবো আমার এতদিনের যে ক্লায়েন্ট বেসটা হয়েছে তার 80% ভ্রমণাত্মীয়ই আমার কাছে বিশেষ। সকলকে ঘুরতে নিয়ে যাওয়া, তাদের খেয়াল রাখা, তাদেরকে আগলে রাখা, এই এত কিছু দায়িত্ব সামলে এখনো কি লেখালেখির চর্চা চলে বা কলম ধরা হয়? চলে, কারণ আমি মনে করি লেখালেখিটাই এই এখন আমি যে সেই আমি হওয়ার পেছনে লেখালেখির একটা বিরাট অবদান আছে। আমার লেখা মূলত সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক, সোশ্যাল মিডিয়ার পাতায় আমি আমার লেখা পোস্ট করি, এবং সেইটা দেখে আমি অনেক গেস্ট যারা নতুন নতুন এসেছেন তাদের আমি বলতে শুনেছি শ্রয়ণের যা লেখা, শ্রয়ণের লেখা পড়ে আরো এই ট্যুরের ইচ্ছা হয়েছে। মানে যেই ট্যুরে যাব সেই ট্যুরটা নিয়ে তো আমি ব্যাখ্যা দিয়েছি লেখালেখিতে, সেই লেখার মধ্যে দিয়ে তো বলেছে যে সেই শ্রয়ণের লেখা পড়ে আরো আসার ইচ্ছা হয়েছে। যার ফলে আমি মনে করি লেখাটা আমার একটা অন্যতম মানে মানে আমাকে লেখা দাঁড় করিয়েছে আমি যে এখন এখানে আছি। সুতরাং লেখাকে তো ছাড়লে চলবে না। আমার লেখা একটি বই আছে কেরালার ওপরে, কেরলের জলে পথে। আমি আশা করছি এবার কলকাতা বইমেলাতে সেটা থাকবে, সেটা 2 বছর আগে প্রকাশিত হয়েছিল। এছাড়া সোশ্যাল মিডিয়ার পাতা তো আছে, এই যেমন আমি ডিসেম্বর মাসে বা বছরের শেষে যে অফবিট হিমাচল ঘুরিয়ে আনলাম, সেই হিমাচলটা ঘুরিয়ে এসে মানে যে জায়গাগুলো নিয়ে গেছিলাম জায়গাগুলো একদমই অফবিট ছিল। তো যার ফলে ফিরে এসে সেইটা নিয়ে আমি একটা সিরিজ চলছে, 4টে
পার্টে লেখাটা প্রকাশিত করেছি সোশ্যাল মিডিয়ায়, এখনো বাকি রয়ে গেছে। আমি একদিন অন্তর অন্তর বার করছিলাম, এখন এই ট্যুরে এসে গেছি বলে সেই লেখাটা বন্ধ হয়ে গেছে। সেই ট্যুরে যারা ছিলেন বা আমার যারা সোশ্যাল মিডিয়ার বন্ধু, তারা কিন্তু আমাকে মেসেজ করছেন যে লেখাটা কি হলো, বন্ধ হয়ে গেল কেন, আমরা সিরিজটা শেষ হলো না যেন মনে হচ্ছে। আমি বলছি না, সিরিজটা শেষ হয়নি, হবে কিছুদিন পরে, আবার বাকি 2-3টে পার্ট আছে, কিছুদিন পরে লিখবো। তো সেই জন্যই লেখালেখি চলে। আমাকে আরো গড়ে তোলার জন্য আমাকে নিজেকেই এই লেখা চালিয়ে যেতে হবে, এটাই লেখাকে আমি ছাড়তে পারবো না। এমন কোনো অফবিট জায়গার কথা বলো যেটার কথা আগে কখনো কাউকে বলনি, কিন্তু ভবিষ্যতে সেই জায়গাটাকে সামনে নিয়ে আসতে চাও। সেটা আমি এখানেও বলবো না। এই রে, আমরাও জানতে পারলাম। সেটা অবশ্যই আছে, আমার তালিকায় আছে, এবং তালিকায় সেটা দক্ষিণ ভারতের। আমি আসলে একটু দক্ষিণ ভারত নিয়ে পড়াশোনাটা বেশি করছি, কারণ দক্ষিণ ভারতের আমরা যে ট্যুর অপারেটিং কোম্পানিজ গুলো আছে, তারা বেশিটাই উত্তর ভারতের দিকে নজর দেন, দক্ষিণ ভারতে নজরটা খুব কম পড়ে। তো আমি তো বারবার বলি যে আমাকে একটু অন্যরকম ভাবতে হবে, সেজন্য দক্ষিণ ভারত নিয়ে চর্চাটা আমি একটু বেশি করেছি। তো দক্ষিণ ভারতে আছে এরকম 2-3টে জায়গা আমি ভেবে রেখেছি, সেগুলো অবশ্যই প্রকাশ্যে আনবো, এবং তার মধ্যে 1টা কি 2টো জায়গায় এবছরই ট্যুর করাবো। সুতরাং যখন আমি ট্যুর করাবো, তার আগে যখন আমি সেটা আমার ফেসবুকের পাতায় লিখবো, তখনই সবাই সেটা জানতে পারবে সবাই। তোমার মতে একজন ভালো ট্যুর গাইড হতে গেলে বা ভ্রমণ সঙ্গী হতে গেলে সবচেয়ে বিশেষ গুণ কোনটি? যে জায়গায় আমি নিয়ে যাব সেই জায়গা সম্পর্কে পুরোপুরি ধারণা আমাকে রাখতে হবে। আমি যেমন উত্তর পূর্বে ট্যুর খুব একটা করাই না, কারণ আমি জানি উত্তর পূর্ব ভারত নিয়ে আমার ধারণা এখনো সেভাবে তৈরি হয়নি। আমি খুব অ্যাব্রাপ্ট কিছু ধারণা নিয়ে আমি সেখানে লোকজনকে নিয়ে যেতে চাই না। আবার আমি এটাও বলতে পারি, আমার কেরালা নিয়ে যা তথ্য বা কেরালা নিয়ে আমি যেরকম কাজ করেছি বা কেরালা নিয়ে আমার যা ধারণা আছে, সেটা অনেক ট্যুর অপারেটিং কোম্পানি নেই। সেই কারণে আমি কেরালার ওপর বেশি জোর দিই। তো আমার মতে যে জায়গাগুলো নিয়ে কাজ করবে, আমরা ট্যুর অপারেটিং কোম্পানির ভাষায় কাজ করা বলি, মানে যে জায়গাটাকে নিয়ে কাজ করা, মানে যে জায়গায় আমি ট্যুর করাচ্ছি, হ্যাঁ, তো সেই জায়গা সম্পর্কে আমার পুরো ধারণা থাকতে হবে, সব ধরনের ধারণা থাকতে হবে। এইটা হচ্ছে সব থেকে জরুরি গুণ। আর হ্যাঁ, অবশ্যই কোনো রকম ইগো থাকলে চলবে না, একদম মাটির মানুষ হতে হবে। সেটা শুধু আমার ব্যবসার ক্ষেত্রে নয়, সেটা যে কোনো ব্যবসায়, যে কোনো সার্ভিস সেক্টরই একদম মাটির মানুষ হতে হবে। তো সেটা তো একটা গুণ জরুরি দরকার বটেই, কিন্তু সব থেকে বড় যেটা জরুরি সেটা হচ্ছে যে জায়গায় আমি নিয়ে যাব সেই জায়গা সম্পর্কে একদম পুরোপুরি ধারণা আমাকে রাখতে হবে। ভবিষ্যতে ট্রাভেলিজমকে কোথায় দেখতে চাও? এবং একই সঙ্গে আরেকটা প্রশ্ন, যে কোনো আন্তর্জাতিক ট্যুরের পরিকল্পনা রয়েছে কিনা? এই মুহূর্তে নেই, কিন্তু আন্তর্জাতিক ট্যুর করানোটা আমার স্বপ্ন। অবশ্যই আমার দেশের গুরুত্বটা আমার কাছে বজায় রেখে আমার একটা স্বপ্ন হচ্ছে আমি দেশের বিভিন্ন অফবিট জায়গা যা আছে সেগুলোকে খুঁজে খুঁজে বার করব। কারণ আমি এখনো জানি ভারতে যা জায়গা আছে তার 80, যা অফবিট জায়গা আছে তার 80% আমিই জানি না, সেটা আমাকে পড়াশোনা করে বার করতে হবে। কিন্তু আমার স্বপ্নই হচ্ছে আমি এমনভাবে জায়গাগুলো বার করব যেখানে যখন লোক বা মানুষজনদের নিয়ে যাব, তখন তারপর ওনারা বলবেন যে অফবিট যদি যেতে হয় তাহলে ট্রাভেলিজমের সঙ্গেই যেতে হবে। এইটা যদি আমি আর একটা উদাহরণ দিই, আমার এই ডিসেম্বর মাসে আমি হিমাচল ট্যুর করিয়ে আনলাম, অফবিট হিমাচলে একটা জায়গা ছিল তীর্থান ভ্যালি, আর বাকি 6টা জায়গা, তীর্থান এখন আর অফবিটের মধ্যে পড়ে না, কিন্তু বাকি যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো একদমই অফবিট। আমি যখন আমার ভ্রমণার্থীদের রিভিউ নিলাম ভ্রমণের শেষে যে আপনাদের কেমন লাগলো, তখন ওনারা বললেন যে এই জায়গাগুলোর নাম একমাত্র তীর্থান ছাড়া এই জায়গাগুলোর নাম আমরা শুনিনি। এই শ্রয়ণ বলল, শুনলাম, দেখলাম, ছবি দেখেছিলাম, সেই দেখেই আমরা এসেছি। তো এইটা আমার কাছে আমি চাই ভবিষ্যতে মানুষের মুখে ট্রাভেলিজমের নাম এভাবেই ঘুরুক যে অফবিটের সন্ধান মানেই ট্রাভেলিজম। এটাই আমার স্বপ্ন। নিজের জন্য কখনো কোনো সোলো ট্রিপ প্ল্যান করেছো যেখানে তুমি ভ্রমণ সঙ্গী হিসেবে নয়, শ্রয়ণ হিসেবে যেতে চাও? সোলো প্ল্যান করিনি। আমি খুব একটা যে সোলো ট্রিপের বিশ্বাসী সেটা নই,
কারণ আমি চাই একটু মানুষদের সঙ্গে মিশতে। সেই কারণেই আমি একটা জায়গার কথা বলবো যেখানে আমি ভ্রমণ গাইডের দায়িত্ব ছেড়ে আমি শুধু শ্রয়ণ হিসেবে যাই, কিন্তু মানুষের সঙ্গে মিলেমিশে। সেই জায়গাটার নাম হচ্ছে সুন্দরবন। আমি যখনই আমার সুযোগ হয় আমি সুন্দরবন যাই। সুন্দরবনে আমার এক বোন আছে, সুন্দরবন তুতো বোন রুবির শেখ রুবি, না ও সুন্দরবনের অগ্নিকন্যা। নিজের পায়ে দাঁড়িয়ে নিজের ঘি মধু আচার ব্যবসা আছে, প্লাস ও সুন্দরবন ট্যুর করায়। আমি সেই জন্যই বলি ও সুন্দরবন ট্যুর করাবে, আমি সুন্দরবনের দিকে কখনোই ট্যুর করাবো না, কিন্তু আমি যাব, কারণ সুন্দরবন আমার স্ট্রেস বাস্টার। ওর যে ও যখন কোনো ট্যুর অ্যানাউন্স করে, ওর যে বন্ধু বান্ধবরা যায় তার সঙ্গে যখন আমি মিশি, আমার না প্রচণ্ড ভাল লাগে। মানে কোনো ট্যুর অপারেটিংয়ের একটা বিশাল চাপ, সেই চাপ ছেড়ে যখন আমি ওই সুন্দরবনে আমি ওদের সঙ্গে মিশি। যেমন আমি গত নভেম্বরেই বোটে রাত্রিবাস ছিল, 2 রাত বোটের সুন্দরবন ট্যুরে আমি গেছিলাম। আমরা সবাই কেউ কাউকে চিনতাম না, সবাই সমবয়সী বন্ধু বান্ধব হয়ে গেলাম। আমরা 2 রাত বোটে থাকলাম একসঙ্গে সবাই মিলে। সেই রাত্রিবেলাগুলো আমার জীবনের অন্যতম সেরা রাত। মানে আমরা এত হাসি ঠাট্টা এমন করেছি, সারা রাত ঘুম হয়নি, কিন্তু কারুর কোনো নেই, ক্লান্তি নেই। এত সারা রাত এনজয় করেছি, হই হল্লা করেছি। এই কারণেই আমার সুন্দরবনটা ভাল লাগে, কারণ ওইখানেই যেন মনে হয় আমি শ্রয়ণ, আমার কোনো দায়িত্ব নেই, আমি পুরোপুরি ঝাড়া হাত পা, আমি বন্ধু বান্ধবদের সঙ্গে যাচ্ছি, আমি জায়গাটা এনজয় করতে পারছি। আর তখনই মনে হয় যে বাহ, আমারও মানে কি ভাল লাগছে, কোনো দায়িত্ব নেই, কতদিন পর বেরোচ্ছি। সুতরাং সোলো ট্রিপ হয়তো আমি করব না, সোলো ট্রিপের বিশ্বাসী তো আমি নই, সোলো ট্রিপ করব না। কিন্তু যখনই কিছু ক্লান্তি লাগে, যখনই মনে হয় একটু শ্রয়ণটা বেরিয়ে আসুক, সেইটার জন্য সুন্দরবনই আমার পছন্দ এবং সুন্দরবনই যাই এবং সবসময় সেটাই যাব। অনেক ধন্যবাদ তোমাকে। আজকের এই পর্বে তুমি ভাগ করে নিলে তোমার জীবনের নানান অভিজ্ঞতার কথা, এবং আমরা জানলাম ট্রাভেলিজমের দীর্ঘ সফরের কথা, আর অবশ্যই তোমার ভ্রমণ আত্মীয়দের কথা। সত্যি বলতে কি, ঘুরতে যাওয়ার আগে ব্যাগ গোছানো সেটা হয়তো আমরা সবাই করি, কিন্তু তোমার সংগ্রহে যা রয়েছে তা হলো আত্মীয়তা। আর এইটা সত্যি প্রশংসার যে ঘুরতে গিয়ে সাময়িক আলাপ সেটাই একটা দীর্ঘস্থায়ী রূপ পায়। হতে পারে আমরা কোথাও গিয়ে হয়তো একটা ট্রেন মিস করলাম, কিন্তু যে স্মৃতিটা নিয়ে ফিরে আসলাম সেটা বোধহয় আমাদের সারা জীবনের রসদ। তাই আবারও তোমাকে ধন্যবাদ। তোমার এবং ট্রাভেলিজমের এই সফর জারি থাকুক। ধন্যবাদ শহর ঝাড়গ্রামের সকল দর্শক বন্ধুদের। সঙ্গে থাকুন, শুনতে থাকুন অরণ্য শহরে আড্ডা। ফিরে আসবো পরবর্তী পর্ব নিয়ে।